নমস্কার, আমি শিখারানী সাহা, প্রভাষক রসায়ন, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে ভালো আছি। আমরা গতদিন তোমাদের পড়িয়েছি কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এবং আমরা গতদিন বলেছি যে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমার মূল পড়ার বিষয় হলো এই ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল কিভাবে বিক্রিয়া ঘটায় সেটা আমি তোমাদের দেখাবো। কাদের সাথে বিক্রিয়া ঘটায় সেটা দেখাবো এবং ক্রিয়া কৌশল সহ দেখাবো। আজকে আমার শিখন ফল হলো অ্যালকিন এবং অ্যালকাইনের ইলেকট্রন আকর্ষী যৌথ বিক্রিয়া। অর্থাৎ তোমরা জানো ইলেকট্রন আকর্ষী অর্থাৎ ইলেকট্রোফাইল অ্যালকিন এবং অ্যালকাইলকে আক্রমণ করবে। এই বিক্রিয়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিক্রিয়া হলো হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন, হাইড্রোজেন হ্যালাইড সংযোজন, সালফিউরিক অ্যাসিড সংযোজন, ওজোন সংযোজন ইত্যাদি। তোমরা এখানেই পড়তে পারবা মার্কোনিকভের সূত্র, মার্কোনিকভের বিপরীত সূত্র, ওজোন সংযোজনের উদ্দেশ্য কী, ওজোন সংযোজনের মাধ্যমে কিভাবে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা হয়। আমরা আজকে তোমাদের এই পড়াগুলো পড়াবো। তোমরা আশা করি আমার সাথে থাকবে এবং সব বিক্রিয়াগুলো বোঝার চেষ্টা করবে। আর একটা কথা বলি, আমি গত 2-1 দিন স্টাডি করে দেখেছি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে প্রশ্ন আসে তার কমপক্ষে 5টা প্রশ্ন আসে এই হাইড্রোকার্বন থেকে। আমি আশা করি তোমরা আমার সাথে থাকলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তো আমি প্রথমে হলো যৌথ বিক্রিয়া কি, যৌথ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া কি, সেটা হলো একাধিক দুইটি বিক্রিয়ক বিক্রিয়া করে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করবে। যেমন দেখো, তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছো সেখানেও আছে হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন ইত্যাদি আছে। তো এই রকম আমি যদি এখানে দেখো ইথিন যোগ হাইড্রোজেন যোগ করলাম ইথিনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ইথিনের সাথে আমি যদি হাইড্রোজেন যোগ করি তাহলে ইথেন উৎপন্ন হয়। ইথিন এখানে হাইড্রোজেন এভাবে থাকে। তা দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের এই কার্বনের সাথে হাইড্রোজেন এবং এই কার্বনের সাথে একটি হাইড্রোজেন যুক্ত হয়। যদি আমি এক্ষেত্রে ইথাইন দেই, ইথাইন যোগ হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতি অথবা প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতি দেই, প্লাটিনাম অথবা প্যালাডিয়াম প্রভাবক দেই, তাহলে সেক্ষেত্রে তোমার একটা কথা মনে রাখবা, যে কয়টা দ্বিবন্ধন থাকবে সেই কয় অণু বিকারক যুক্ত হবে। যেহেতু এখানে একটা দ্বিবন্ধন তাহলে 1 অণু হাইড্রোজেন, এখানে যেহেতু 2টা দ্বিবন্ধন সুতরাং এখানে 2 অণু হাইড্রোজেন যুক্ত হবে এবং ইথেন উৎপন্ন হবে। এক্ষেত্রে অনেক সময় আমরা এই বিক্রিয়াটাই 2 ধাপে করাই। প্রথম ধাপে ইথাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় প্রথমে উৎপন্ন হয় ইথিন, এরপর আবার হাইড্রোজেন যুক্ত করলে উৎপন্ন হয় ইথেন, কারণ এই ইথেন অবস্থায় সুস্থিতি লাভ করে। তো কিন্তু তুমি যদি জানো যে আমি একটা সহজ নিয়ম তোমাকে দেখিয়ে দিলাম যে কয়টা দ্বিবন্ধন থাকবে সেই কয় অণু হাইড্রোজেন যুক্ত হবে। যেমন বেনজিনের ক্ষেত্রে 3টি দ্বিবন্ধন আছে, বেনজিনের ক্ষেত্রে দেখবা হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে 3 অণু হাইড্রোজেন যুক্ত হয়, ওজোন সংযোজনের ক্ষেত্রে 3 অণু ওজোন যুক্ত হয় ইত্যাদি। তাহলে আমরা দেখলাম যে হাইড্রোজেন কিভাবে সংযুক্ত হয়। এই একইভাবে তুমি যদি এখানে হাইড্রোজেনের পরিবর্তে ব্রোমিন সংযোজন করো Br2 এই কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, তোমরা জানো এই ব্রোমিনের রং লাল
কোনো জৈব যৌগের মধ্যে লাল বর্ণের তরল ব্রোমিন যোগ করা হলে যদি ব্রোমিনের লাল রং সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে যায় তাহলে বোঝা যায় ওই জৈব যৌগটি অসম্পৃক্ত, অর্থাৎ এতে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে CH2Br বন্ড CH2Br 1,2-ডাইব্রোমোইথেন বর্ণহীন 1,2-ডাইব্রোমোইথেন। তাহলে এইভাবে আমরা হাইড্রোজেন সংযোজন, ক্লোরিন সংযোজন, অ্যালকিনের সাথে ব্রোমিন সংযোজন করতে পারি। এখন আমি তোমাদের আমাদের মূল যে বিষয় যে মার্কনিকভের সূত্র, অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম বিকারক ইত্যাদি সম্পর্কে বুঝাবো। তোমরা দেখো, যেমন H2 এটা একটি বিকারক, এটা লেখা যায় H বন্ড H, অর্থাৎ এই বন্ধনের এপাশে একটি হাইড্রোজেন, এপাশেও একটি হাইড্রোজেন, ওই বন্ধনের উভয় পাশে একই পরমাণু আছে, এটাকে বলে প্রতিসম বিকারক। কিন্তু আমি যদি হাইড্রোজেন ব্রোমাইড লিখি এটাকে বলে অপ্রতিসম বিকারক। আমি যদি হাইড্রোজেন হ্যালাইড, হাইপোহ্যালাস HOCl, এটি একটি অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারকে প্লাস মাইনাস চিহ্ন থাকে। আমি যদি সালফিউরিক অ্যাসিড লিখি HSO4H বা HSO4, এইটি একটি অপ্রতিসম বিকারক। তাহলে তোমরা বুঝতে পারলা, যেমন ব্রোমিন এইটা কিন্তু একটি প্রতিসম বিকারক, অর্থাৎ এই বন্ধনের উভয় পাশে একই পরমাণু, কিন্তু এখানে বন্ধনের দুই পাশে ভিন্ন পরমাণু বা মূলক, অর্থাৎ একটা ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক চার্জ, এদেরকে বলা হয় অপ্রতিসম বিকারক। আবার আমি যদি তোমাদের লিখলাম ইথিন, দেখা গেল এই দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের সাথে একই রকম হাইড্রোজেন আছে, এটাকে বলে প্রতিসম অ্যালকিন, প্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ। আমি যদি এইটাকে এভাবে লিখি তাহলে দেখা গেল এই দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের সাথে একটিতে আছে একটি হাইড্রোজেন, অপরটিতে আছে দুইটি হাইড্রোজেন, এটাকে বলে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ। আমি যদি এটাকে এভাবে লিখি এটা হলো প্রতিসম অসম্পৃক্ত যৌগ। তাহলে আমি কি বলতে পারলাম যে দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের সাথে যদি একই পরিমাণ হাইড্রোজেন থাকে তখন সেটাকে বলে প্রতিসম অসম্পৃক্ত যৌগ। অনুরূপভাবে ত্রিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের সাথেও যদি একই হাইড্রোজেন থাকে তখন সেটাকে বলে প্রতিসম। এখন আমরা যদি মনে করো এইভাবে লিখলাম যে ইথিন প্লাস, তাহলে ইথিন একটি প্রতিসম অসম্পৃক্ত যৌগ, হাইড্রোজেন ব্রোমাইড একটি অপ্রতিসম বিকারক। তাহলে এখানে উৎপন্ন হলো CH3CH2Br। এই যৌগটার নাম, এটাকে তুমি 1-ব্রোমোইথেন অথবা ব্রোমোইথেন বলতে পারো। তোমার যদি মনে হয় যে তুমি আগে ব্রোমিন দেবা CH2Br বন্ড CH3, এটার নাম 1-ব্রোমোইথেন, অর্থাৎ এটাও যা এটাও তা। তাহলে আমরা বলতে পারি যে প্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় একটি মাত্র উৎপাদ উৎপন্ন হয়, একটি মাত্র উৎপাদ উৎপন্ন হয়। এখন যদি আমি এটাকে চেঞ্জ করে অপ্রতিসম বিকারক দেই, এই অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ এর সাথে যদি অপ্রতিসম বিকারক যোগ করি তাহলে এখানে দুটি ঘটনা ঘটতে পারে। ঘটনা দুটি হলো যে আমি যদি এখানে দেখা গেল আমি যদি এভাবে করি তা প্রথম উৎপাদ উৎপন্ন হতে পারে CH3CH2Br CH3 2-ব্রোমোপ্রোপেন, অথবা
CH3 CH2 CH2Br 1 ব্রোমোপ্রোপেন এবং দেখা গেছে এইটি হয় মেইন প্রোডাক্ট অর্থাৎ এইটি হয় 90%, এটি হয় 10%। এখন প্রশ্ন হলো এটি কেন 90% হলো, এটি কেন 10% হলো, অর্থাৎ মেইন প্রোডাক্ট কেন এটি হলো না কেন? এই সম্পর্কে বিজ্ঞানী মার্কোনিকভ একটি সূত্র প্রদান করেন। এটাকে বলা হয় মার্কোনিকভের নীতি। মার্কোনিকভ ওনার সূত্রটা প্রযোজ্য দুইটি শর্তে। একটা হলো অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ আর অপ্রতিসম বিকারক, এর বিক্রিয়ায় দুটি ভিন্ন উৎপাদ উৎপন্ন হয়। এর মধ্যে কোন উৎপাদটি প্রাধান্য লাভ করবে সে সম্পর্কে বিজ্ঞানী মার্কোনিকভ একটি সূত্র প্রদান করেন, যা মার্কোনিকভের নীতি নামে পরিচিত। উনি বলেছেন যে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় এই বিকারকের ঋণাত্মক অংশ অর্থাৎ ব্রোমাইড সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুর সাথে যুক্ত হবে। অর্থাৎ এই ঋণাত্মক অংশ যাবে যার হাইড্রোজেন কম তার সাথে, অর্থাৎ ও নিজে ঋণাত্মক ও নিচু বনের যাবেও যার কম হাইড্রোজেন আছে যে নিচু তার সাথে। ব্যাপারটাকে আমরা এভাবে বলি, দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের মধ্যে যার হাইড্রোজেন বেশি তার সাথে হাইড্রোজেন যাবে। অর্থাৎ তেলে মাথায় তেল দেওয়ার অর্থ হলো এখানে তেল বলতে এই দুইটার মধ্যে হাইড্রোজেন ওর বেশি, আবার এই হাইড্রোজেনও এই কার্বনের সাথে আসবে, এই জন্য আমরা বলি তেলে মাথায় তেল দেওয়া। অর্থাৎ তুমি মনে রাখবে এভাবে যে দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের মধ্যে যে কার্বনটিতে হাইড্রোজেন বেশি, বিকারকের হাইড্রোজেন পরমাণুটিও সেই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে সেই হিসাবে এইটা সঠিক, ওর সাথে যদি হাইড্রোজেন যায় ওর সাথে ব্রোমিন যাবে। তাহলে এই হলো মার্কোনিকভের সূত্র। এখন প্রশ্ন হলো মার্কোনিকভ কেন এই কথা বলছেন, কেন এই 2 ব্রোমোপ্রোপেন 90% হলো, অর্থাৎ মার্কোনিকভ এই কথাটা বলছেন, কেন বলছেন? আমি গতদিন তোমাদের পড়াইছি যে কার্বনিয়াম আয়নের সুস্থিতি, এবং এটা বলছি যে অনেক বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করা হয় এই কার্বনিয়াম আয়নের সুস্থিতি দ্বারা। তাহলে দেখো আমরা দেখাই কেন এটা হলো। প্রথম ক্ষেত্রে দেখো, আমি এই প্রোপিনের সাথে ধরো এই প্রোপিন এর সাথে একটু ছোট করে লিখলাম আমি, এই তোমরা এই যে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া 3 ধাপে হয়। প্রথম ক্ষেত্রে হাইড্রোজেন ব্রোমাইড অণুটি বিযোজিত হয়ে H+ আর Br- ব্রোমাইড আয়ন উৎপন্ন করল। আমরা তোমাদের পরে ইলেকট্রোফিলিক বা ইলেকট্রন আকর্ষযুক্ত বিক্রিয়া, তার মানে ইলেকট্রোফাইল আক্রমণ করবে। তোমাদের গত ক্লাসে বলছি ইলেকট্রোফাইল হলো E+, তার মানে প্লাসটা হলো ইলেকট্রোফাইল, এইখানে প্লাস হলো H+, তার মানে এটা হলো ইলেকট্রোফাইল। এখন এই প্রোপিনের সাথে আমার এই H+ যুক্ত হবে, এখানেও দিলাম এইখানেও দিলাম। তোমরা জানো ইলেকট্রোফাইল আক্রমণ করবে ইলেকট্রন, অর্থাৎ যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি ইলেকট্রোফাইল সেই কার্বনকে আগে আক্রমণ করবে। যেহেতু এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, সুতরাং ইলেকট্রোফাইল এই কার্বনে আগে যুক্ত হবে। তো যদি ইলেকট্রোফাইল 1 নম্বর কার্বনে যুক্ত হয়, তার মানে এই ইলেকট্রন দুইটা যদি এই যে দুইটি এই একটা বন্ধন রইল, দ্বিবন্ধনে দুইটি ইলেকট্রনের মধ্যে এই ইলেকট্রন দুইটা যদি ও নিয়ে যায় তাহলে ও হবে মাইনাস আর এইটা হবে প্লাস। তাহলে যেহেতু মাইনাস হবে ইলেকট্রোফাইল, তাহলে এই কার্বনটাকে আগে আক্রমণ করবে। তাই ইলেকট্রোফাইল যদি 1 নম্বর কার্বনে আগে আক্রমণ করে তাহলে যে যৌগটা হবে, তাহলে এইটা হবে প্লাস আর এই হইল এই। যদি 1 নম্বর কার্বনে আক্রমণ করে, যদি 2 নম্বর কার্বনে আক্রমণ করে তাহলে ঘটনাটা হবে এই রকম CH2 CH2 প্লাস।
এখন তোমরা জানো এরপর এর সাথে ব্রোমাইড যদি যুক্ত হয়, আমরা দিলাম এই ব্রোমাইড 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হলে তাহলে হলো CH3, যেহেতু এটা ধনাত্মক এই ঋণাত্মকের সাথে যুক্ত হইল, নাম হলো 2-ব্রোমোপ্রোপেন। আর এইটার বেলায় এটা হলো এই CH3 CH2 CH2 Br। তুমি এখান থেকে দেখলাম ইলেকট্রোফাইল যদি 1 নম্বর কার্বনে যুক্ত হয় তাহলে এটা উৎপন্ন হয় 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর যদি 1 নম্বর কার্বনে আক্রমণ করে তাহলে হয় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন আমি তোমাদের কিন্তু গত ক্লাসে পড়াইছি যে 3 ডিগ্রি কার্বন কাটায়নের স্থিতিশীলতা সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এখানে দেখলা যে যদি 1 নম্বর কার্বনে ইলেকট্রোফাইল আক্রমণ করে তাহলে উৎপন্ন হয় যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর যদি 2 নম্বর কার্বনে আক্রমণ করে তাহলে হয় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর আমরা জানি যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা গ্রেটার দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা গ্রেটার দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা। সুতরাং কোনটা বেশি সুস্থিত হবে? স্থিতিশীলতা। তাহলে সুতরাং আমরা বুঝতেই পারছি কোনটা বেশি সুস্থিতি হবে, এই 2-ব্রোমোপ্রোপেন। তাহলে আমরা মার্কনিকও বলছেন যার হাইড্রোজেন বেশি তারে হাইড্রোজেন দেবা। আর কেন বলছেন সেটা বুঝাইলাম যে এটা নির্ভর করছে কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার উপর। এখন তোমরা যত বিক্রিয়া দেখবা যে অপ্রতিসম অসম্পৃক্ত জৈব যৌগ যদি হয় আর যদি অপ্রতিসম বিকারক হয় তাহলে তোমরা বুঝবা যার হাইড্রোজেন বেশি তাকে হাইড্রোজেন দেব। তা এখন আমরা যদি এইভাবে লিখি, দেখো যে প্রোপিন প্লাস সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডটারে তুমি এভাবে ভাঙাই লিখবা HSO4 এই, তাহলে এই হলো এটা প্লাস এটা মাইনাস। তুমি শেখলা কি যার হাইড্রোজেন বেশি তারে হাইড্রোজেন দেবা, তাহলে কি উৎপন্ন হবে? CH3, এই CH এইটার সাথে যাবে এই ঋণাত্মক অংশ SO4H, আর এটার সাথে যাবে হাইড্রোজেন। এইভাবে তোমরা বিক্রিয়াগুলো করবা। এরপর তোমরা জানো মার্কনিকভ নিয়মের একটি বিপরীত ক্রিয়া আছে যাকে বলা হয় অ্যান্টি মার্কনিকভ, যাকে বলা হয় ক্ষারাসের পারঅক্সাইড ফলাফল। অর্থাৎ এই বিক্রিয়ায় যদি সামান্য পরিমাণে হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া হয় তাহলে মার্কনিকভ যে কথা বলছেন তার বিপরীত কথা হবে। অর্থাৎ তুমি শেখলা তেলে মাথায় তেল দেওয়া, তার বিপরীত কথা কি? যার তেল মাথায় কম আছে তাকে এবার তেল দিতে হবে। এখন দেখো এই ক্ষেত্রে এই ধরো আবারও দেখলাম প্রোপিন প্লাস হাইড্রোজেন ব্রোমাইড। আরেকটা কথা না বললেই না যে এই অ্যান্টি মার্কনিকভ বা ক্ষারাস এটা হাইড্রোজেন ব্রোমাইডের বেলায় হয়, অন্যান্য হাইড্রোজেন হ্যালাইডের বেলায় অ্যান্টি মার্কনিকভের সূত্র প্রযোজ্য নয়। তা এখন এক্ষেত্রেও 2 ঘটনা ঘটতে পারে। দেখো যে যদি তুমি এক্ষেত্রে হবে তেলে মাথায় তেল দেওয়ার বিপরীত, অর্থাৎ ওর হাইড্রোজেন বেশি সুতরাং ওর কাছে আসবে ব্রোমিন, তাহলে এক্ষেত্রে এইটি হবে তোমার 90% আর এই উৎপাদটি হবে 10%। এই তুমি যা শিখছো তুমি আসলে একটাই মনে রাখবা, যার হাইড্রোজেন বেশি তাকে হাইড্রোজেন দিতে হবে। যেহেতু অ্যান্টি মার্কনিকভ অর্থাৎ মার্কনিকভের বিপরীত কথা, তাহলে যার হাইড্রোজেন কম তাকে হাইড্রোজেন দেবে। তাহলে হাইড্রোজেন কম তাহলে ওরে হাইড্রোজেন দিলা, এই হইল এইটা হলো 10%।
এখন এখানে এটা কেমন হলো সেটাও আমি তোমাদের এখানে তবে একটা শর্ত, এখানে অবশ্যই পারঅক্সাইড, অ্যালকাইল পারঅক্সাইড বা হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 এইরকম কিছু থাকতেই হবে, তা না হলে হবে না। R2O2, H2O2 ইত্যাদি কিছু থাকতেই হবে, তা না হলে এই বিক্রিয়া হবে না। তাহলে এখন এই পারঅক্সাইডের কারণে কেন বিক্রিয়াটা ঘুরে গেল সেটার কৌশলটা আমি আলোচনা করি। তোমরা দেখো যে এই আমি প্রথম ক্লাসে বলছিলাম যে জৈব যৌগে কিছু জিনিস, কিছু বিক্রিয়া আছে মুখস্থ করতে হয়, কিছু বিক্রিয়া আছে কৌশল জানতে হয়, টেকনিক জানতে হয়, এবং এই প্রত্যেকটা বিক্রিয়ার কৌশল কাছাকাছি। এবং ওই দিনই বলছি যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, মুক্তমূলক এগুলো জানলে, কারণ অধিকাংশ বিক্রিয়াই ঘটবে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এবং মুক্তমূলক দ্বারা। আমরা একটু আগের যে কৌশলটা দেখাইছি সেটা হলো কার্বনিয়াম আয়ন দ্বারা ঘটছে, আর এখন যে কৌশলটা দেখাবো সেটা ঘটবে মুক্তমূলকের স্থায়িত্ব দ্বারা। এখন দেখো, প্রথমে এই যে অ্যালকাইল পারঅক্সাইড বা হাইড্রোজেন পারঅক্সাইড, আমি এইটাকে এইভাবে লিখতে পারি। তোমরা জানো এখানে দুইটি ইলেকট্রন আছে, একটা এই অক্সিজেনের, একটা ওই অক্সিজেনের। তাহলে যার ইলেকট্রন সে নিয়ে যাবে। এখানে এই যে মুক্তমূলক, এটার বন্ধনে সুষম বিভাজন ঘটছে, সুষম বিভাজনের ফলে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক উৎপন্ন হয়। এখন এই মুক্তমূলক পরবর্তীতে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করবে। এখানেও দুইটি ইলেকট্রন, একটা ব্রোমিনের, একটা হাইড্রোজেনের। তাহলে এই হাইড্রোজেনের ইলেকট্রনটা ও নিল আর ব্রোমিনেরটাই নিল। এই একটার একটা, এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন দিয়ে দুইটি ইলেকট্রন হইল, তার মানে এখানে উৎপন্ন পানি আর ব্রোমিন মুক্তমূলক এই উৎপন্ন হইল। এখন যদি ঘটনাটা এই ব্রোমিন মুক্তমূলক উৎপন্ন হইল, এখন এই তোমরা জানো যে এই হইল তোমার প্রোপিন যোগ যদি ব্রোমিন মুক্তমূলক দেই এই। এখন তোমরা জানো এই দ্বিবন্ধনযুক্ত এখানে দুইটি ইলেকট্রন, যদি এই ইলেকট্রনটা ব্রোমিন যদি এই নম্বর কার্বনে আক্রমণ করে, 1 নম্বর কার্বনে, তাহলে দেখো এইখানে হয় উৎপন্ন এইটা এই, আর এইটা যদি এইখানে আক্রমণ করে তাহলে তোমার উৎপাদটা হয় এই। তার মানে এই ইলেকট্রন দুইটা একবার ভাগা সুষম বিভাজন হলো, ও একটা নিল, ও একটা নিল। তাই ওর একটা ইলেকট্রন ধরো এই হইল ঘটনা, এই ওর একটা ইলেকট্রন আর ওর একটা ইলেকট্রন মিলে এখানে বন্ধন হলো, কিন্তু ওর মুক্তমূলকটা রয়ে গেল। তাহলে এখানে এইটা হলো 2 ডিগ্রি মুক্তমূলক আর এটা হলো 1 ডিগ্রি মুক্তমূলক, অর্থাৎ তাহলে এটা 2 ডিগ্রি মুক্তমূলক মুক্তমূলক আর এটা হলো 1 ডিগ্রি মুক্তমূলক। পরবর্তীতে এই মুক্তমূলকের সাথে হাইড্রোজেন এসে বন্ধন গঠন করবে, আমরা দেখাইতেছি। তাহলে আমরা জানি কার্বনিয়াম আয়নের মতো মুক্তমূলকের স্থায়িত্ব একই রকম, অর্থাৎ 2 ডিগ্রি মুক্তমূলকের স্থায়িত্ব গ্রেটার দেন 1 ডিগ্রি মুক্তমূলকের স্থায়িত্ব। এখন এই পরবর্তীতে এদের সাথে আবার এই যে এই মুক্তমূলকের সাথে যদি এই তোমার এই হাইড্রোজেন আসে, মুক্তমূলক উৎপন্ন করলো, বা আবার যদি HBr আসে, উৎপন্ন হবে CH3 CHBr CH2 সরি CH3 CH2 CH2Br প্লাস Br মুক্তমূলক। তা এখন এই যে তাহলে এখানে হলো 2 ডিগ্রি মুক্তমূলক আর এটা হলো 1 ডিগ্রি মুক্তমূলক। আর আমরা কি জানি 2 ডিগ্রি মুক্তমূলকের স্থায়িত্ব, 2 ডিগ্রি মুক্তমূলকের স্থায়িত্ব, মুক্তমূলকের স্থায়িত্ব, মুক্তমূলকের স্টেবিলিটি বা স্থায়িত্ব
গ্রেটার দেন 1 ডিগ্রি মুক্তমূলক। সুতরাং এইটা স্থায়িত্ব যেহেতু বেশি, এই কারণে 1 ব্রোমো প্রোপেন এখানে 90% উৎপন্ন হয়। তাহলে তুমি দেখো যে মার্কোনিকভের সূত্র কাজ করছে কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের উপর, আর এন্টি মার্কোনিকভের সূত্র কাজ করছে মুক্ত মূলকের স্থায়িত্বের উপর। সুতরাং এদের কৌশল একেবারেই ভিন্ন। এই কারণেই যে তেলে মাথায় তেল দেওয়ার বিপরীত হয়। তোমরা আশা করি পড়াটা বুঝতে পারছো। এইভাবে তুমি এখন আর অপ্রতিসম অ্যালকিন থাকলি বা অ্যালকাইন থাকলি যার হাইড্রোজেন বেশি তাকে হাইড্রোজেন দেবা, এইগুলো একটা। এরপর আমি তোমাদের দেখাবো ওজোন সংযোজন বিক্রিয়া, যেটাকে বলে ওজোনালাইসিস বা ওজনীকরণ বিক্রিয়া। এই ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে ওজনীকরণ বিক্রিয়ার দ্বারা। তো এইখানে এইরকম একটা প্রশ্ন আসতে পারে, ধরো আমি এই দিলাম প্রোপিন প্লাস HBr হাইড্রোজেন ব্রোমাইড উৎপাদ এ, হয়তো দিলাম এ উৎপাদনের কৌশল আলোচনা করো, অথবা দুটি উৎপাদ দিয়ে দিলাম এবং বললাম যে এর উৎপাদন বি অপেক্ষা বেশি কেন ব্যাখ্যা করো। তখন কিন্তু তোমাকে কৌশল আলোচনা করতে হবে। এইভাবে প্রশ্ন আসবে, এ উৎপাদনের কৌশল লিখো, এ উৎপাদনের কৌশল। এরপর আমি এই একই বিক্রিয়ার উপর কৌশল লিখো। একই বিক্রিয়ায় আমি যদি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে বলি এ উৎপাদনের কৌশল লিখো, তার মানে হাইড্রোজেন পারঅক্সাইড ছাড়া মার্কোনিকভ আর হাইড্রোজেন পারঅক্সাইড দিলে খারাস। এখন আমরা আসি ওজোন সংযোজনকরণ। তোমরা আশা করি আমার এই ক্লাসগুলো দেখবে, এবং আমি গতদিনও বলেছি আবারও বলি যে আমি আমার এই ক্লাসগুলো ইউটিউবে দিয়ে দেব। তোমরা দেখবা, সাবস্ক্রাইব করবা, আমাকে উৎসাহিত করবা। আসলে এমন এক মুহূর্ত, দিনে দিনেই এই করোনা বাড়তেছে, যে আমরা কবে তোমাদের সাথে দেখা হবে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তো কিন্তু আমাদের তো কিছু না কিছু লেখাপড়া করতেই হবে, এটা চালিয়ে যেতেই হবে। পরীক্ষা আজ হোক কালকে হোক হবেই। সুতরাং তোমরা আমার সাথে থাকবে, আর আমি বারবারই বলি আমি চেষ্টা করব আমার সেরাটা তোমাদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু তোমাদেরকেও তো নিতে হবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের বলবে, তাদের মধ্যে শেয়ার করবে, কারণ তুমি আমার এই পড়া এবং বইয়ের সাথে তুমি মিলিয়ে দেখবে যে এই পড়াটা জৈব যৌগ অনেক সহজ। এবং আমি চেষ্টা করতেছি যে আমার এই ধারাবাহিকতার মাধ্যমে কোনো ছাত্র আমার সাথে থাকলে সে বলবে না জৈব যৌগ কঠিন। অতএব তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের বলবা, আমাকে উৎসাহিত করবা, এবং সবার মাধ্যমে শেয়ার করবা এই ব্যাপারটাকে। আর একটা কথা বলি, আমি আগামী শুক্রবার লাইভ ক্লাস নেব। সামনে যেহেতু ঈদ, তোমাদের সম্মতির উপর নির্ভর করবে। তোমরা যারা আমাকে দেখতেছো শুনতেছো, তোমরা যদি আমাকে সেইভাবে উৎসাহিত করো তাহলে আমি আমার ক্লাস চালিয়ে যাব। কারণ আমার দ্বারা যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয়, এখানেই আমার সার্থকতা। সুতরাং তোমরা আমাকে জানাবা যে আমি ক্লাস চালিয়ে যাব কিনা। আর যদি তোমরা না শোনো তাহলে তো আমার ক্লাস চালিয়ে কোনো লাভ মনে হবে না। এবং আমার এই ক্লাসগুলো ইউটিউবে দেওয়ার পর আমি দেখছি যে অনেকেই দেখে। আশা করি তোমরা সবার মধ্যে এই কথাগুলো বিলিয়ে দেবা। এখন আমি দেখাবো ওজোন সংযোজন। এই ওজোন সংযোজন থেকে উচ্চতর দক্ষতার প্রশ্ন আসে যে অ্যালকিনে ওজোন সংযোজনের মাধ্যমে কিভাবে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। এই ওজোন সংযোজনে জিঙ্ক ব্যবহার করা হয় কেন? ওজোন সংযোজনে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হলে কি ক্ষতিকর প্রভাব কি বা উৎপাদ কি হতে পারে ইত্যাদি বিষয় আমি এখন তোমাদের এই সব প্রশ্নের উত্তরগুলো দেখাবো। দেখো ওজোন সংযোজনটা কি। প্রথমে আমি তোমাদের এই মনে করো প্রোপিন প্লাস ওজোন O3। তোমরা ইতিমধ্যে জানছো যে সংযোজন বিক্রিয়া হবে যে দুইটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকে তার মধ্যে। তাহলে এই দুইটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে,
তো বুঝতেই পারছো যে এই CH2 অক্সিজেন ওরে একটা দিলাম ওরে একটা দিলাম, অক্সিজেনের যোজনী 2 আর একটা অক্সিজেন এই। এখন এইখানে বন্ড দিলে কার্বনের যোজনী বেশি হয়ে যাবে, কারণ আমাদের অলরেডি কার্বনের যোজনী 4 হয়ে গেছে, 1 2 3 আর 1 4। এই যৌগটাকে বলে এটাকে বলে ওজোনাইট। এটা একটা জুতো যৌগ, ওজোনাইট। যেমন প্রোপিন যোগ ওজন, প্রোপিন ওজোনাইট। যদি বিউটিন যোগ ওজন করতাম, বিউটিন ওজোনাইট। অর্থাৎ যার সাথে ওজন যুক্ত করব সেই রকম হবে ইথিন ওজোনাইট, প্রোপিন ওজোনাইট, বেনজিন ট্রাই ওজোনাইট ইত্যাদি। এখন এইটার ভিতর দস্তার গুঁড়া আর পানি দিতে হবে। এখন আমি এই জিঙ্ক দিলাম আর পানি দিলাম। তাহলে জিঙ্ক দিলে একটা এই অক্সিজেনটা জিঙ্ক নিয়ে যাবে আর এই বন্ধন বরাবর ভাঙবে। এভাবে ভাঙলে কি উৎপন্ন হবে? CH3 বন্ড CHO প্লাস এই CH2, এইটা লেখা যায় H বন্ড CHO, আর লেখা যায় এই জিঙ্ক অক্সিজেনটা নেবে জিঙ্ক অক্সাইড। তার মানে ইথানল প্লাস মিথানল প্লাস জিঙ্ক অক্সাইড। এখন তার মানে এই দ্বিবন্ধনের আগে যে তুমি এই অবজেক্টিভে যদি দেয় প্রশ্নটা, তুমি কিভাবে বুঝবা দ্বিবন্ধনের আগে যে সে একটা অক্সিজেন? তা দ্বিবন্ধনের আগে কি আছে? CH3CH, তার সাথে একটা অক্সিজেন ইথানল। দ্বিবন্ধনের পরে আছে কি? CH2। দেখো CH2O, আর বাকি অক্সিজেনটা জিঙ্ক পাবে। আমি যদি জিঙ্ক না দিয়া শুধু পানি দিতাম, তাহলে এই অক্সিজেনটা পানি পাইয়া হয়তো হাইড্রোজেন পার অক্সাইড। আমরা জানি হাইড্রোজেন পার অক্সাইড এটি মৃদু জারক। এই হাইড্রোজেন পার অক্সাইড যদি দিতাম মানে উৎপন্ন হইতো, তাহলে তারা এই এলডিহাইডকে জারিত করে এই কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করত, বন্ড COOH। তার মানে আমরা তৈরি করতে চাইলাম কার্বনাইল যৌগ অর্থাৎ এলডিহাইড অথবা কিটোন, কিন্তু যদি হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয় তাহলে সেই এলডিহাইড কিটোন থাকে না, তারা অ্যাসিডে পরিণত হয়। এই জারণ ক্রিয়া রোধ করার জন্য এই আমরা জিঙ্ক ব্যবহার করি, কারণ এই জিঙ্ক আর হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে প্রশম বিক্রিয়ায় জিঙ্ক অক্সাইড এবং পানি উৎপন্ন হয়, ফলে এই দুইটা আর জারিত হতে পারে না। এখন আমি যদি তোমাদের অন্যভাবে দেই, ধরো একটা জটিল যৌগ দিলাম, একটা বড় যৌগ দিলাম, ধরো এইভাবে দিলাম। তোমরা বুঝতেই পারছো যে ওর সাথে একটা অক্সিজেন, ওর সাথে একটা অক্সিজেন হবে। তাহলে আমরা যেভাবে আছে যেটা সেভাবে লিখলাম। এখন এই জিঙ্ক দিলাম কি জন্য এটা বুঝতেই পারছো। তাহলে এই বরাবর ভাঙবে, এই পর্যন্ত একত্রে যাবে, তাহলে কি হবে? CH3CH CH2CHO প্লাস এই যে এই পর্যন্ত H বন্ড CHO প্লাস জিঙ্ক অক্সাইড। এখন তাহলে আমরা এইভাবে তোমরা করবে, এটা আসলে একটা সহজ জিনিস। এখন আমাদের মূল প্রশ্ন হবে, ধরো আমি এই যৌগটা জানি না, ধরো এই পুরো যৌগটাকে আমি এ ধরলাম, আমি বললাম হায়ার অর্ডারে যেভাবে আসবে যে এ একটি অ্যালকিন যাকে ওজোনালাইসিস করলে, ওজোনালাইসিস কি? এই প্রথম ওজনের সাথে যুক্ত হইয়া এই যুত যৌগ গঠন করবে, তারপর জস্তার গুরুত্বের আর্দ্র বিশ্লেষিত হইয়া এই যে বিভিন্ন কার্বনাইল যৌগ উৎপন্ন করবে। এই পুরো প্রসেসটাকে বলা হয় ওজোনালাইসিস। তো আমি একটা তোমার উচ্চতর দক্ষতার প্রশ্ন বলি, যেমন এই যৌগটার আমি এ ধরলাম, এই একটি অ্যালকিন যাকে ওজোনালাইসিস করলে এই যৌগটার নাম হলো, তোমরা জানো এলডিহাইড যেখানেই থাকে তার উপর 1 নম্বর দিতে হয়, এইটার নাম 3-মিথাইল বিউটানেল আর মিথানেল। তার মানে প্রশ্নটা ছিল একে ওজোনালাইসিস করে
3 মিথাইল বিউটানল এবং মিথানল পাওয়া যায়। তাহলে এই যৌগটির গাঠনিক সংকেত কি হবে? তাহলে এটা বের করার একটা সহজ পদ্ধতি আমি তোমাকে বলি। যে উৎপাদ তারা বলছে, যেমন এই উৎপাদ দুইটা বলছে, সেই উৎপাদ দুইটার যে কার্বনাইল মূলক যেটা আছে এইটাকে তোমরা পাশাপাশি লিখবা। এই যে দেখো, এই কার্বনাইল মূলকটাকে আমি এভাবে লিখলাম, আর এই কার্বনাইল মূলকটাকেও আমি এইভাবে লিখলাম। সরি, এখন আমরা জানি অক্সিজেন আসে ওজোন থেকে, তাহলে আমি এইটুকু বাদ দিয়ে দিলাম। আমি যদি এইটুকু বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু এইটার মধ্যে একটা দ্বিবন্ধন আসে। দেখো আমার মূল যৌগে চলে আসছে। তাহলে কত সহজ, যে উৎপাদ দুইটা দেবে তুমি তার কার্বনাইল মূলক দুইটাকে এভাবে লিখবা, সেইটা বাদ দিলে যা থাকবে তাদের মধ্যে দ্বিবন্ধন হবে। তাহলে আমি মূল কারণ বিশিষ্ট কোথায় দ্বিবন্ধন আছে আমি সব নির্ণয় করতে পারলাম। তাহলে দেখো ওজোন সংযোজনের মাধ্যমে কিভাবে অ্যালকিন এবং অ্যালকাইনের দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায় সেটা দেখানো গেল। এরপর আমি যদি মনে করো আমরা যেগুলো সচরাচর সাধারণত ব্যবহার করি, এভাবে আসি, ধরো এই 2 অণু প্রোপানন বা এসিটোন একটা যৌগ ওজোন সংযোজন কইরা তুমি পাইলা, এই একটা প্রোপানন। বা বললো একটি যৌগ এ যাকে ওজোন সংযোজন করলে প্রোপানন পাওয়া যায়। আর তোমার কিন্তু খেয়াল রাখতে হবে ওজোন সংযোজনে সবসময় 2 অণু উৎপন্ন হবে। তাহলে প্রোপানন যেহেতু বলছে তার মানে 2 অণু প্রোপানন, খালি 1 অণু প্রোপানন হইতে পারে না। তাহলে আমি 2 অণু প্রোপানন লিখলাম। দেখো এই 1 অণু প্রোপানন আর এই 1 অণু প্রোপানন তারা পাইছে। তাহলে তোমাদের আমি যে নিয়মটা শিখাইছি, দেখো তুমি এই প্রোপাননটাকে এভাবে লিখলা, এই সি ডাবল বন্ড, আর এই 1 অণু প্রোপানন, আর 1 অণু প্রোপাননেরও তুমি এভাবে লিখলা। এই যে দেখো, এখন তুমি এই অক্সিজেন এই দুইটা বাদ দাও, তাহলেই দেখো ওর মধ্যে দ্বিবন্ধন। তার মানে এটার নাম হলো কি, এই 2,3 ডাইমিথাইল বিউটিন 2 মূল যৌগ। তাহলে কত সহজ, কিভাবে লিখে দেখাইলাম। এরপর আমি তোমাদের অ্যালকাইনের ওজোন সংযোজন বিক্রিয়াটা দেখাই। যেহেতু অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, এক্ষেত্রে কিভাবে হবে দেখো। এই ওজোন সংযোজন যদি এই ধরো এই CH3 CH প্লাস ওজোন, তাহলে তোমরা বুঝতেই পারছো ওই ত্রিবন্ধনের সাথে যুক্ত হবে এই CH। তাহলে ওরে একটা অক্সিজেন দিলাম, এই কিন্তু কার্বনের যোজনের চাইর হয় নাই, এক্ষেত্রে আর একটা বন্ধন দেওয়া লাগবে। এখন তুমি এই সামনে কি দিতে হবে, জিঙ্ক। এক্ষেত্রে জিঙ্ক আর পানি দিলে কি ঘটনা ঘটে, যদি জিঙ্ক দাও তাহলে উৎপন্ন হবে এই যে আগের মতোই সেই নিয়ম, এই CH3 এই বন্ড এই দিলাম, বা CHO এই এক হাতে CH3 এইভাবে হবে। দুইটা এই ডাই কার্বনাইল যৌগ, দুইটা কার্বনাইল মূলক আসছে। যদি জিঙ্ক দাও আর যদি পানি দাও তাহলে তুমি জানো যে এই অক্সিজেনটা পানি পাই হাইড্রোজেন পার অক্সাইড হবে, সে এই কার্বনাইল যৌগকে জারিত করে দুটি ভিন্ন কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করবে। তাহলে তুমি জিঙ্ক দিলে থাকবে কার্বনাইল যৌগ, আর পানি দিলে হবে কার্বক্সিলিক অ্যাসিড। এই জন্য অ্যালকাইনের সাথে ওজোন সংযোজনে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়, এবং সেক্ষেত্রে জিঙ্ক দেবা না, দেবা পানি। তাহলে আমরা অ্যালকাইন এবং অ্যালকিনের যৌথ বিক্রিয়াগুলো শিখলাম। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আসে অসম্পৃক্ততা নির্ণয়ের পরীক্ষা, সেটা আমি তোমাদের প্রথমে দেখাইছি ব্রোমিন সংযোজন। আরেকটা পরীক্ষা আছে বেয়ার পরীক্ষা, এটাকে অ্যালকাইনের জার, অ্যালকিন বা অ্যালকাইনের জারণও বলা হয়। বেয়ার পরীক্ষা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রং বেগুনি বা গোলাপি বলে, বেগুনি। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক। এখান থেকে উৎপন্ন হয় পটাশিয়াম ম্যাঙ্গানেট, পানি আর জায়মান অক্সিজেন। এই অ্যালকিনের সাথে এই পানি আর জায়মান অক্সিজেন বিক্রিয়া করলে
ইথিলিন গ্লাইকল, পাশাপাশি দুটি কার্বনে দুটি ওএইচ মূলক থাকলে তাকে গ্লাইকল বলে। বর্ণহীন ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। তার মানে কোনো জৈব যৌগের মধ্যে বেগুনি বর্ণের পটাশিয়াম পারমাঙ্গানেট যোগ করলে যদি পটাশিয়াম পারমাঙ্গানেটের বেগুনি বর্ণ সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে যায়, তাহলে বোঝা যায় ওই জৈব যৌগটি অসম্পৃক্ত, অর্থাৎ এতে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে। তো এই পটাশিয়াম পারমাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম পারমাঙ্গানেট দ্বারা জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় বেয়ার্স টেস্ট, বেয়ার পরীক্ষা। তোমাদের এসএসসিতেও আছে, কিন্তু বেয়ার্স এই কথাটা নেই বইতে, এটা এইখানে আছে। তো আমরা তোমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের উল্লেখযোগ্য বিক্রিয়াগুলো দেখাইলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। প্লিজ তোমরা আমার এই কথার সাথে এবং আমার এই উদাহরণের সাথে তোমরা বইয়ের সাথে মিলিয়ে আজকেই পড়ে নেবা। এরপর আগামী দিন আমি যেহেতু বলছি ধারাবাহিকভাবে আগাবো, এই জন্য আগামী দিন আজকে দেখাচ্ছি ইলেকট্রনাকর্ষী দ্রুত বিক্রিয়া, এরপর আসবে নিউক্লিয়াস আকর্ষী দ্রুত বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া, এরপর আসবে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। আমি এভাবে ধাপে ধাপে আগাবো যদি তোমরা আমার সাথে থাকো। আমি আজকে এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করো, আমরা যেন বেঁচে থাকি ভালো মতো এবং আমাদের যেন শীঘ্রই দেখা হয়, সৃষ্টিকর্তার কাছে এই কামনা করো। আর আমার পড়া যদি ভালো লাগে তাহলে সবাইকে বলবা, সবাইকে উৎসাহিত করবা। এবং এই বলে আমি আমার আজকের দিনের পড়া শেষ করছি। ভালো থাকো সবাই।